প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এপিসোডটি সামনের দিকে এগিয়ে নেবার আগে আপনাদের সঙ্গে ছোট্ট দুটো ভিডিও ক্লিপ এনজয় করতে চাইছি। দাঁড়ানোই এখন আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা প্রিয় দর্শক শ্রোতা, আমরা যা দেখতে পেলাম ভিডিও ক্লিপে, দুটো ভিন্ন ভিন্ন ইনসিডেন্ট ভিন্ন ভিন্ন সময় হয়েছে। প্রথমটি হয়েছিল 2023-এ 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছিল। সেখানে মঞ্চে উপবিষ্ট ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের। কাওয়া যখন বক্তব্য রাখছিলেন, স্মার্ট শব্দটি কাওয়ার আবার খুব পছন্দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর কাওয়া কিন্তু প্রফেসর অফ স্পোকেন ইংলিশ হিসাবে পরিচিতি পেয়েছিলেন ব্রিটিশ ইংলিশের জন্যে। নিশ্চয়ই আপনাদের সেই ডায়লগগুলো মনে আছে কাওয়ার। কাওয়া বলছিলেন, she has made us stand taller, she has made us look smarter। তো এই স্মার্ট শব্দটি কাওয়ার খুব পছন্দ। তো যখনই কাওয়া স্মার্ট শব্দটি উচ্চারণ করেছিলেন, ঠিক তখনই মঞ্চ ভেঙে কাওয়া সহ যারা যারা মঞ্চে উপবিষ্ট ছিলেন সবাই ভূপতিত হয়েছিলেন এবং যদ্দূর মনে আছে আমার, কাওয়া কিন্তু আহত হয়েছিলেন সেই মঞ্চ ভেঙে পতনের কারণে। তো প্রিয় দর্শক শ্রোতা, এটি আসলে কোনো মানুষ পড়ে গেলে এটি আনন্দ করবার বা ফান করবার সেটি নিয়ে কিছু নেই, করা উচিত না। বাট কিছু কিছু বিষয় এমনই থাকে যে এইটি চাইলেও আমরা এড়াতে পারি না। ঠিক এই ঘটনাটি তেমনি একটি ঘটনা, আর তার পেছনে আরও বড় কারণ আছে। 2023-এর ঘটনা। 2023 পর্যন্ত বাংলাদেশের মানুষকে কাওয়া, তার বস শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীরা যে পরিমাণ বিরক্ত করে রেখেছিলেন, তাতে করে তাদের এরকম পতন মানুষ এনজয় করেছে সারা বাংলাদেশ ব্যাপী। সেটি আমরা আটকাতেও পারবো না চাইলে। তো যাই হোক, সেটি আমরা দেখলাম কেন ঘটেছিল। মঞ্চে কী পরিমাণ লোক উপবিষ্ট ছিলেন সেটি কিন্তু বোঝা যাচ্ছিল। মঞ্চ ভেঙে যাওয়ার মতোই অবস্থা ছিল। আর ভিন্ন সময় ঘটা আরেকটি ঘটনা, দ্বিতীয় ভিডিও ক্লিপটি, প্রিয় দর্শক শ্রোতা। তো দ্বিতীয় ভিডিও ক্লিপে আমরা দেখলাম এটা আজকের ঘটনা। আর আরেকটি কাকতালীয় ব্যাপার হলো, কাওয়া কাদেরের সেই ঘটনাটি ঘটেছিল 2023-এর 6 জানুয়ারি শুক্রবার। কোইন্সিডেন্টালি বা কাকতালীয়ভাবে আজও শুক্রবার, তবে 2026। তো আজ সকাল 11টা, 11:30টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরের সিটি সেন্টার মার্কেট চত্বরে একটি মঞ্চে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করবার কথা ছিল আমাদের অর্থমন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী। যথারীতি তিনি সেখানে হাজিরও হয়েছিলেন। তিনি শুধু একা না, সেখানে ছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম অঞ্চলের আরও 5 জন এমপি। তো তারা সবাই মঞ্চে একসময় উপস্থিত হলেন। তার আগেই মঞ্চ একেবারে স্থানীয় নেতাকর্মীরা, সেই সংখ্যাটি বেশ বিশাল, তারা মঞ্চ দখল করে রেখেছিলেন। তো মঞ্চে যখন লোক সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন যদ্দূর জানা গেছে গণমাধ্যম সূত্রে, মেগাফোনে কয়েকবার ঘোষণা দেওয়া হয়েছিল। মঞ্চে উপবিষ্ট নেতাকর্মীদের বলা হয়েছিল তারা যাতে মঞ্চ থেকে নেমে যান। তারা নেমে যাননি। আর যখন আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে উপবিষ্ট হলেন, তার সঙ্গে 5 জন এমপি এবং সেই চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র, আরও কিছু নেতাকর্মী তার সঙ্গে মঞ্চে উঠে পড়েন। আগেই মঞ্চটি ছিল ভারাক্রান্ত। তো আবার যখন বেশ কিছু লোক উঠে পড়লেন, তখন দেরি হয়নি, মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে। তো এই দফায় সৌভাগ্যের ব্যাপার এই যে
আগের বারে প্রথম ইনসিডেন্টে কাওয়া কাদের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছিলেন। কিন্তু আজকের যে ঘটনাটি, সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বা তার সঙ্গে যারা ছিলেন তারা কেউ আহত হননি, শুধু মঞ্চটি ভেঙে পড়েছিল। এটি সৌভাগ্যের ব্যাপার আমি বলব। তো এই পরিস্থিতিতেও সেই ভাঙা মঞ্চের উপর দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী কয়েক প্যাকেট ত্রাণ বিতরণ করে সেখান থেকে বিদায় নিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের রাজনীতিতে এটি কিন্তু একটি খুবই পরিচিত দৃশ্য। কোনো এমপি, মন্ত্রী, উচ্চ পর্যায়ের কেউ যখন স্থানীয় এলাকায় তৃণমূলে যখন তারা কোনো অনুষ্ঠানে যান, শুধু তৃণমূলে বলছি কেন, মহানগরীগুলোতে আবার কম কি, একই তো কথা। যেখানেই তারা কোনো অনুষ্ঠানে যান, কিছু নেতাকর্মীকে দেখা যায় তারা যে কোনো কিছুর বিনিময়ে মঞ্চে তাদের জায়গা চাই, মঞ্চে তাদের জায়গা লাগে, জায়গা তারা করেই নেন। আর এটি করতে গিয়ে এই জাতীয় দুর্ঘটনাগুলো ঘটে। আর তারা তাদের দলের নেতাকে, যাদের জন্য তারা মঞ্চ তৈরি করেছিলেন, যিনি সেখানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন, সেই মানুষটিও হাস্যরসের খোরাক হন। পুরো ব্যাপারটি হাস্যরসাত্মক হয়ে ওঠে। যে বলছিলাম যে পড়ে গেলে কেউ হাসি ঠাট্টা করবার কিছু নেই, বাট এইটি আমাদের দেশের রেওয়াজ। কেউ পড়ে গেলে বৃষ্টিতে, কাদা পানিতে স্লিপ করে অনেক সময় অনেকে ফল করে, যেটিকে আমরা স্লিপ অ্যান্ড ফল বলি। আছাড় খেয়ে পড়া, পিস্তা খেয়ে পড়া। তো এরকম কেউ পড়ে গেলে, আমিও ছোটোবেলায় দেখেই বড় হয়েছি, কেউ পড়ে গিয়েছে, ছোটোবেলায় আমরাও হাসাহাসি করতাম তাকে নিয়ে, এখন করি না। তখন বুঝতে পারতাম না, বড়রাও হাসাহাসি করতেন, আমরাও করতাম। বিষয়টি অমানবিক, হৃদয় বিদারক। কোনো মানুষ পড়ে গিয়েছে, পারলে তাকে গিয়ে টেনে তুলব, সেটি না করে আমরা হাসাহাসি করতাম। তো বাংলাদেশে কিন্তু এখনও সেই কালচারটি পুরোদমেই আছে, হাসাহাসি কেউ বন্ধ করে না। তো এই নিয়ে ট্রল করা হয়, অনেক কিছুই করা হয়, এবং বেশ কিছুদিন ধরে বিষয়টি চলে। আর ইউটিউব তো আছেই, নানা ভিডিও ক্লিপ সব জায়গায় ছড়িয়ে পড়ে, এগুলো আর ডিলিট করবার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, তো আজ যে ঘটনাটি ঘটলো সেটি দুঃখজনক। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ধারণা করছি হি ইজ ক্লোজ টু 80, তার বয়স মধ্য 70 কিংবা লেট 70-এ হতে হবে। তো এই বয়সে তিনি যেভাবে মঞ্চ ভেঙে পড়ে গেলেন, তাতে করে বড় ধরনের বিপদ হতে পারত, বা তার সঙ্গে যারা এমপি ছিলেন তাদেরও বিপদ হতে পারত। তো যেটি বলছিলাম, লাকিলি তারা বেঁচে গেছেন, তেমন কিছু ঘটেনি। বাট পুরো বিষয়টি হাস্যরসের জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো এখন কথা হলো, এই নেতাকর্মীরা এরকম বেপরোয়া কেন হয়ে ওঠেন? মেগাফোনে ঘোষণা দেবার পরও তারা মঞ্চ থেকে নামেননি। এটি শুধু আজকের ঘটনা না, চট্টগ্রামের চন্দনাইশ বা 2000-এর বিষয় না, এটি সারা বাংলাদেশেরই চিত্র। যেখানেই হচ্ছে এরকম সমাবেশ, সেখানে এরকম একটা হুড়মুড় কাণ্ড, এবং কেউ কারো কথা শুনছে না। সবচেয়ে বড় কথা হলো, কে কমান্ড করছে, কে নির্দেশনা দিচ্ছে, কারা শুনছে, এই দুই পক্ষকে আলাদা করা বেশ মুশকিল হয়ে পড়ে। কেউ কারো কথা শুনছে না। তো এর পিছনে একটি কারণ হলো, আমাদের যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতিতে ডিসিপ্লিন বলতে কিছু নেই, আছে শুধু ডিসরেসপেক্ট। তা নেতাই হন, এমপি হন আর মন্ত্রী হন, তার যারা ডাউনলাইন আছে তারা তার কথা শুনছেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি দেখেছি, দু একটি সমাবেশে তিনি উৎসাহ প্রকাশ করেছেন। মঞ্চে উপবিষ্ট হয়ে যখন দেখেছেন যে মঞ্চ লোকারণ্য, ভারাক্রান্ত, তখন দু একবার তিনি আপত্তিও করেছিলেন, এবং তিনি অনেককে ধমকও দিয়েছিলেন, মঞ্চ ছেড়ে চলে যেতে বলেছিলেন। এরকম দু একটি অকেশন আমার মনে আছে। তো লাভ হয়নি কিছু। শেষে তিনি প্রচণ্ড রাগ করে নিজেই উঠে পড়েছিলেন, তার কথা কেউ শুনেননি। তাহলে এই যদি হয় অবস্থা, বিএনপি মহাসচিবের কথা স্থানীয় নেতাকর্মীরা শুনেন না, মঞ্চ থেকে সরে যেতে বললে নিরাপত্তাজনিত কারণে তারা কথা রাখেন না, তাহলে বাকিদের কী অবস্থা? আর আজ স্বয়ং মন্ত্রী সেখানে হাজির হলেন, এবং মাইকে বলা হলো লোককে সরে যেতে, কেউ শোনেনি কথা। তো তার মানে একে অপরের জন্য যে রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট, বিষয়টি আসলে সবগুলো দলই আমি বলবো মিসিং। তো এই বিষয়টি শুধু, আমি জানি না, এখনই কেউ হয়তো চট করে বলে বসবেন কিংবা একটি কমেন্ট করে বসবেন যে আমি জামায়াত ইসলামীকে প্রমোট করছি। না প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি এরকম না। আমি কাউকে প্রমোট করছি না। এই ডিসিপ্লিন শুধু জামায়াত ইসলামের মধ্যে দেখেছি। হুড়মুড় করে কেউ কারো উপর উঠে বসে না, উঠে পড়ে না। চোখের ইশারায় তারা একে অপরের কথা মেনে চলছে। আপলাইন যা বলছে, ডাউনলাইন সেটি ক্যারি আউট করছে উইদাউট আস্কিং এ কোয়েশ্চন। কোনো প্রশ্ন নেই, যা বলা হয়েছে তারা করছে। অর্থাৎ ডিসিপ্লিন বিষয়টি, আমি ধারণা করছি, এটি আমার ব্যক্তিগত অভিমত, জামায়াত ইসলামী
তাদের নেতাকর্মীদের মধ্যে ইনস্টিল করতে পেরেছে, বাকিরা পারেনি। আওয়ামী লীগও পারেনি, বিএনপিও পারছে না। বড় দল বলতে আমরা মূলত এগুলোকেই বুঝি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আমার বিবেচনা এবং সব হিসেবে তাদের আর কখনো ফিরে আসবার সম্ভাবনা নেই। যতই দিন যাচ্ছে সম্ভাবনা ততই সুদূর পরাহত হচ্ছে, এটি সত্যি কথা। তো এই দলেও কখনো কোনো ডিসিপ্লিন ছিল না, বিএনপিতেও যা আছে সেটি মনে করতে পারছি না, খুবই দুঃখজনক বিষয়টি। আর সেই জন্যই আমি আমার একাধিক এপিসোডে আগে বলেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ট্রেনিং ইনস্টিটিউট খুলেছিলেন নেতাকর্মীদের লেখাপড়া শেখাবার জন্যে, ডিসিপ্লিন শেখাবার জন্যে। আমি মনে করি সবগুলো রাজনৈতিক দলের মধ্যে এগুলো দরকার। জামাতে ইসলামের কিন্তু আছে, তাদের নানা রকম পাঠচক্র, ডিসিপ্লিন শেখাবার নানা রকম কোর্স, নানা রকম সেশন, অনেক কিছুই তাদের আছে যদ্দূর জানি, বাট বিএনপির নেই। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোধহয় আবার সেইটি শুরু করতে হবে, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে, যেখানে নেতাকর্মীদের এই কোর্সের আওতায় আনতে হবে, ডিসিপ্লিন শেখাতে হবে, রেসপেক্ট শেখাতে হবে, একে অপরকে কীভাবে রেসপেক্ট করতে হয়, পাবলিক প্লেস এটিকেট শেখাতে হবে। যখন কোনো সমাবেশ হবে, অনুষ্ঠান হবে, সেখানে তারা কেমন আচরণ করবেন, কে কার কথা মেনে চলবেন, কে কার কথা মেনে চলবেন না, এই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে শেখাবার দরকার হয়ে পড়েছে। কেউ হয়তো ভাবছেন এটি কেমন কথা, এটি আবার শেখাবার কি আছে? প্রিয় দর্শক শ্রোতা, শেখাবার আছে। যদি না থাকতো তাহলে আজ যে পরিস্থিতি হলো সেটি হতো না। আর আজই শেষ সেটি না, এরকম পরিস্থিতি আগামী দিনেও আমাদের অনেক দেখতে হবে বলে মনে হচ্ছে। তাই মনে করছি বিষয়টি দলীয়ভাবে দলের হাইকমান্ডের টেক আপ করবার বোধহয় সুযোগ আছে, এবং করলে দলের জন্য এবং সবার জন্য ভালো হবে বলে মনে করছি। কারণ এইভাবে রাজনীতি চলতে পারে না। দলীয় শৃঙ্খলা, পরস্পরের প্রতি রেসপেক্ট কিংবা শ্রদ্ধা, ডিসিপ্লিন, এই বিষয়গুলো থাকা খুব জরুরি, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এগুলো রাজনীতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তো অনুরোধ করবো দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমার বক্তব্য ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।